বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় বিমান দুর্ঘটনা এবং সবথেকে বেশি প্রাণহানি ঘটে গেল আজকে। আ আমরা সবাই জানি যে আজকে দুপুরবেলা মাইলস্টোন কলেজে একটি বাংলাদেশ বিমানের F-7 BGI মডেল একটি বিমান বিধ্বস্ত হয় এবং সেখানে এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে সন্ধ্যা পর্যন্ত যে ১৯ জন মারা গেছেন এবং আহতর সংখ্যা প্রায় ১৫০'রও উপরে। এর মধ্যে যিনি পাইলট ছিলেন তিনি ছিলেন রাজশাহীরই সন্তান, তৌকির নাম। আ বিমান উড্ডয়নের পরে যেটা জানা যায় পত্রিকায় দেখে যেটা জানলাম সেটা হচ্ছে বিমান উড্ডয়নের পরে এটা ছিল একটা সলো ফ্লাইট মানে তার ট্রেনিং এর শেষ পর্যায়ের আ অ্যাক্টিভিটি ছিল সলো ফ্লাইট এবং সেই সাথে নেভিগেশন টেস্ট বা এই ধরনের কিছু একটা। তো একটা পর্যায়ে গিয়ে বিমানটি যখন খুব নিচ দিক দিয়ে যায় এবং সেই মুহূর্তে তৌকির আ এটিসিতে যোগাযোগ করে বলে যে তার বিমানে একটা সমস্যা হয়েছে, একটা ত্রুটির কথা জানান এবং সাথে, সাথে কিন্তু আ তিনি আ বা এটিসি থেকে তাকে জানানো হয় যে আপনি ইজেক্ট করার জন্য মানে সে যেন বিমান থেকে প্যারাশুট দিয়ে বের হয়ে আসতে পারে। আ কিন্তু তিনি সেটা না করে যেটা করেছেন যে তিনি চেষ্টা করেছেন যে বিমানটাকে একটি ফাঁকা কোনো স্থানে গিয়ে আ বিধ্বস্ত হওয়ার জন্য আরকি। তো শেষ পর্যন্ত উনি চেষ্টা করেছেন, করে উত্তরাতে গিয়ে তিনি মাইলস্টোন কলেজে গিয়ে আ ধাক্কা দেয় বা বিধ্বস্ত হয় আরকি। তো সেই পাইলটও মারা গেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিমানটিতে এই ধরনের দুর্ঘটনা ঘটলো বিজি আ F-7 BGI আসলে এই বিমানটা আ কতটা পুরাতন, কতটা আধুনিক, বাংলাদেশ বিমান বাহিনীতে এই ধরনের বিমান কবে থেকে আসলো? এই বিষয়টি নিয়ে আমি ছোট্ট করে কয়েকটা কথা বলতে চাই। অনেকেই বলছি আমরা যে এটা অনেক পুরনো মান্ধাতা আমলে ১৯৬০ সালের বিমান এখনো বাংলাদেশ বিমানে কিভাবে চলছে এবং গত দেখা গেছে যে গত ৫৪ বছরে বাংলাদেশ বিমান বাহিনীতে ৩২ টি বিমান দুর্ঘটনার মতন ঘটনা ঘটেছে এবং এই F-7 BGI এর আগে আরো ২ বার দুর্ঘটনায় পতিত হয় ২০২১ সালে চট্টগ্রামে এবং ২০১৮ সালে আ টাঙ্গাইল মধুপুরে। এবং ২ বারই কিন্তু যারা পাইলট ছিলেন তারা মারা গেছেন এবং এবার দিয়ে ৩ বার এই সেম ঘটনাই তো ঘটল। আসলে এই বিমানটি ১৯৬০ এর দশকে সোভিয়েত ইউনিয়নের MiG-21 কে আসলে বেজ করে এই বিমানটি উৎপাদন করা হয় এবং ১৯৬০ এর দিকে আম চীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে এর লাইসেন্স MiG-21 এর লাইসেন্স কিনে নিয়ে তারা এটি কমার্শিয়ালি উৎপাদন শুরু করে। ২০০০ এবং এই বিমানটি আসলে মূলত উৎপাদন করে চেংদু আ এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এরকম একটি নাম। চেংদু কর্পোরেশন মেবি। তো তারা এটি তৈরি করে এবং ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার আ চায়নার সাথে একটি চুক্তি করে এবং সেই চুক্তির ভিত্তিতে ২০১১ সালে চুক্তি করে এবং ২০১৩ সালে কিন্তু আ ২০১১ তে চুক্তি করে ২০১৩ সালে ১৬ টি F 7 BGI। BGI টা হচ্ছে ইমপ্রুভ ভার্সন বাংলাদেশের জন্য যেটা আধুনিক বিমান বলা হচ্ছে, ফাইটার বিমান। এবং পরবর্তীতে কিন্তু এই উৎপাদনের পরে সেই চেংদু কর্পোরেশন কিন্তু এই ধরনের আর কোন বিমান তারা উৎপাদনই করেনি। তো সেদিক থেকে চিন্তা করলে এই বিমানটা আধুনিক ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপট, বর্তমান আ যদি আপনি আধুনিক টেকনোলজির কথা চিন্তা করেন, তাহলে এখন যারা এভিয়েশন বিশ্লেষক যারা আছেন, তারা বলছেন যে এই ধরনের বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে থাকার কথা নয়। এবং এ পর্যন্ত যতগুলো বিমান দুর্ঘটনা ঘটেছে, সবগুলো বিমান বিশেষ করে বিমান বাহিনীর যে ট্রেনিং এর যে বিমানগুলো ব্যবহার করা হয়, সেগুলো খুবই পুরনো এবং মানধাত্তা আমলের বিমান। তো সেদিক থেকে এই বিমানগুলো ব্যবহার করার ফলে যেটা হয় যে প্রতিনিয়ত পাইলটদের আসলে জীবন সংখ্যায় পড়ে এবং মারাও যায়। বিমান দুর্ঘটনা হয়েছে এবং অনেক পাইলট মারাও গেছেন এবং ধরে নেওয়া হয় যে বাংলাদেশ বিমান বাহিনী বিশেষ করে যারা পাইলট, জিডি পাইলট যারা হয় তারা অত্যন্ত মেধাবী। সারা বাংলাদেশ থেকে প্রতি ব্যাচে অল্প কিছু মেধাবী ছেলেমেয়েরা সেখানে যায়। তো এই যে যেই তৌকির যে ছেলেটা মারা গেল, একটা সূর্য সন্তান। এর পিছনে বাবা-মার যেমন আম ত্যাগ তিতিক্ষা আছে। বাংলাদেশের সরকারও কিন্তু এর পিছনে প্রচুর ইনভেস্টমেন্ট আছে। এরা একেকটা সম্পদ বাংলাদেশের জন্য। কিন্তু এই যে পুরনো মানধাত্তা আমলের বিমান ব্যবহার করার জন্য এই সূর্য সন্তানরা চলে যাচ্ছে। দুর্ঘটনা সেটা আমরা বুঝতে পারছি। দুর্ঘটনা কেউ কখনো ইচ্ছা করে না। কিন্তু হচ্ছে তো। কিন্তু সেটা যদি হয় আসলে এই যে ডিসিশন মেকার যারা, বিমান বাহিনী যারা ডিসিশন মেকার তারা কি পারত না গত ১৫ বছরে আধুনিক বিমান কেনার জন্য কত কিছু তো বাংলাদেশে কিনছে। কত উন্নয়ন তো আওয়ামী লীগ সরকার করে গেছে।
সেগুলো সেই উন্নয়নের সাথে কি বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমানগুলো সেগুলো কি উন্নয়ন ঘটানো যেত না? আপনি চিন্তা করে দেখেন প্রত্যেকটা জায়গাতে এই যে রাজনৈতিকরণ, দলীয়করণ, এই দলীয়করণ করতে, করতে পা চাটতে, চাটতে আসলে তারা ভুলেই গেছে হর্তাকর্তারা বিমান বাহিনীর যে আসলে তাদের পাইলটদের জন্য আধুনিক প্রশিক্ষণ বিমান দরকার। আর যারা আসলে হর্তাকর্তা তারা তো আর বিমানের পাইলটের প্রশিক্ষণ নেয় না বা তাদের তো আসলে মারা যাবার কোনো শঙ্কা নেই। সো তাদের আসলে এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনাও নেই। কিন্তু যেই পাইলট প্রশিক্ষণ পায় আ আ প্রশিক্ষণ পাইলট যিনি মারা যাচ্ছেন তার পরিবার বুঝছে যে কষ্টটা কোথায় আসলে। এরকম একটা সন্তান মারা যাওয়া, এইটা আসলে মেনে নেওয়ার মতো না। সেই সাথে আজকের দুর্ঘটনা দেখেন, একজন এই বিমানের জন্য দুর্ঘটনা ঘটলো একটা স্কুলের ১৯-২০ জন আর যেভাবে পুড়ে গেছে, যেভাবে ভিডিওগুলো দেখলাম, ছবিগুলো দেখলাম, এগুলো মেনে নেওয়ার মতো না আসলে। মানে আ আমার একবার অনেকদিন আগে প্রায় আম ১০ বছর আগেকার ঘটনা বা তারও বেশি হবে। ১০ বছরের বেশি হবে। একটা বিয়েবাড়ি থেকে আমি পটকা ফুটাতে গিয়েছিলাম। সেই পটকা আমার হাতে এই আঙ্গুলে ফুটে যায় আসলে। তো ফুটে যাওয়ার পর আমি ২ মাস এই যে পোড়ার যে কষ্ট আমি ২ মাস ঘুমাতে পারিনি রাতের বেলা। তো আমি আসলে একটু হলেও বুঝি যে এই পুড়ে যাওয়ার কষ্টটা কি? এই যে, যে বাচ্চাগুলো আ যাদের 50% 60% পুড়ে গেছে একদম চোখের পলকে কেউ, কেউ বলছে যে বুঝে ওঠার আগেই চারদিকে আগুন আরকি, হ্যাঁ? তো মৃত্যুর সংখ্যা হয়তোবা আরেকটু বাড়বে। হয়তোবা যে অবস্থা যত দিন যাবে হয়তোবা। কিন্তু এই যে কষ্টটা যে তারা পাবে এইটা আসলে মানে বলে বোঝানো সম্ভব না। যারা কখনো এই আগুনে পোড়ার কষ্টে যারা না ভুগেছেন তারা কোনোদিন বুঝবেন না যে আসলে এই কষ্টটা কতটা কষ্টের। এবার আসি যে আসলে আমাদের মনে হয় এখন সময় হয়েছে প্রত্যেকটা জায়গাতেই সোচ্চার হতে হবে আসলে যে কেন বাংলাদেশ বিমানে আধুনিক বিমান কেনা হচ্ছে না? এখন এটার জন্যও কি ছাত্রদের আ রাস্তায় নামতে হবে? এটার জন্যও কি আন্দোলন করতে হবে? বাংলাদেশ বিমানের যারা হর্তাকর্তা, যারা কর্তাবাবু তারা কি এগুলো অনুধাবন করেন না? যে আধুনিক বিশ্বাস কোথায় পৌঁছে গেছে? যেখানে অন্যান্য দেশ ড্রোন দিয়ে যুদ্ধ চালাচ্ছে সেখানে আমরা মান্ধাতা ১৯৬০ সালের বিমান দিয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং এই আ সূর্য সন্তানগুলো মারা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করে। তো এখন আমার তো মনে হচ্ছে যে আধুনিক বিমান, আধুনিক ট্যাংক এগুলো কেনার জন্য না আবার ছাত্রদেরকে রাস্তায় নামতে হয়। তাদের জীবন রক্ষা করার জন্য মানে পাইলট কিংবা আমাদের সেনা অফিসারদের জীবন রক্ষা করার জন্য। যেন তারা আর প্রশিক্ষণে গিয়ে যেন অকালে জীবন না দিতে হয়। আরেকটা বিষয় একটু বলতে চাই সেটা হচ্ছে যে আ মানে আমি সোশ্যাল মিডিয়াতে একটু কম থাকার চেষ্টা করি। কিছুদিন আগে আপনাদের মনে আছে যে ভারতে ১ মাসও হয়নি যে আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা ঘটলো, প্রায় ১৫০ র উপরে মানুষ মারা গেছে। সেখানেও কিন্তু একই অবস্থা, আগুনে ঝলসে গেছে। আমার মনে হয় যে আপনারা সেভাবে কোনো ভিডিও ফুটেজ দেখেছেন যে একদম পুড়ে গেছে, অঙ্গার হয়ে গেছে, চেনা যাচ্ছে না, বীভৎস এই ধরনের ভিডিও ফুটেজ না মিডিয়াতে এসছে না পাবলিক যারা আছে তারা আসলে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দিয়েছে। বা আমাদের পর্যন্ত যতটুকু আসছে আমরা দেখিনি। কিন্তু আজকের এই ঘটনাতে যেভাবে মানুষ রাস্তাঘাটে যে ছেলেমেয়েগুলো যাচ্ছে পুড়ে গেছে, আব আ যে ভিডিও ফুটেজ বা ছবিগুলো দিচ্ছে এগুলো আসলে নেয়ার মতো না। একটা বাচ্চা আমি আজকে একটা ভিডিও ফুটেজ দেখে আমি অসুস্থ হয়ে গেছি রীতিমতন। আ মানে সে সে ব্যক্তি যে ভিডিও ফুটেজটা দিয়েছে সে আসলে একটা দলের সমর্থক, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমর্থক। সে গত কয়েকদিন থেকেই দেখি যে বিভিন্ন জায়গায় খুন-খারাবির খুবই ভয়ংকর, ভয়ংকর ভিডিও ছবি তিনি আপলোড করে। মানে নেতাগিরি ফলানোর জন্য আসলে মানুষকে দেখানোর জন্য আরকি। তো এদের মনে আসলে মানবিকতা ধীরে, ধীরে কমে যাচ্ছে। তো সে একটা ভিডিও আপলোড করেছে দেখলাম। আমি ১০ সেকেন্ড দেখে আমি আর তাকাতে পারিনি। একটা বাচ্চা ২ চোখ খোলা, পুরো শরীর পুড়ে গেছে, মুখে নল দেয়া, পা কাঁপছিল। পা কাঁপছিল আর হচ্ছে সিপিআর দিচ্ছে একজন। ১০ সেকেন্ড পরে নল খুলে নিল, বাচ্চাটা একদম মানে হয়ে গেল, মানে আ নিস্তেজ হয়ে গেল একদম, হ্যাঁ? চোখ কিন্তু তখনো খোলা। আমি এটা দেখে না একদম ব্লাইন্ড হয়ে গেছি। মানে আমার পুরো পৃথিবী ঘুরে গেল একদম। আমার হাত পা কাঁপছিল এই ভিডিও দেখার পরে। আমি জানি না এই ভিডিওটা আপনারা কেউ দেখেছেন কিনা? আমি একদম পুরো অসুস্থ হয়ে গেছি এই ভিডিওটা দেখার পরে। আমার কথা হলো যে, এই যে মেয়েটা এই ভিডিওটা আপলোড দিল, এটা যদি তার ভাইয়ের হতো, তার আপনজনের হতো, সে কি দিতে পারত? সে দিতে পারত না। এই ভিডিওটা কোনো না কোনো একদিন হয়তোবা ওই বাচ্চার মার চোখের সামনে যাবে বা তার পরিবারের চোখের সামনে যাবে। ওরা কি এই ভিডিওটা দেখে সহ্য করতে পারবে? আমার মনে হয় না যে ওর মা এই ভিডিওটা দেখলে সহ্য করতে পারবে। হয় স্ট্রোক করবে, নইলে হার্ট অ্যাটাক করবে। এটা নেয়ার মতো না। বাংলাদেশে এখন যারা কনটেন্ট ক্রিয়েটর, YouTube সাংবাদিক যারা আরকি, ইভেন মেইনস্ট্রিম সাংবাদিকরাও
আপনারা মনে হয় দিন, দিন আপনারা মানুষ আর অমানুষ, দিন, দিন আপনারা মনে হয় অমানুষের কাতারে চলে যাচ্ছেন। কোনো সেন্সরশিপ নেই। ভিডিও দিতে পারলে, ভিডিও ভিউ বাড়াতে পারলেই তো ইনকাম। মানে বাংলাদেশে এখন একটা খুব ভালো একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে যে ভিডিও আপলোড করে মনিটাইজেশন দিয়ে টাকা ইনকাম করা। মানে এটা তো খুব সহজ। নিজে কনটেন্ট ক্রিয়েট করতে হলো না। খালি মোবাইল খুলে রাস্তাঘাটে ভিডিও আপলোড করে দিলেই যদি ভাইরাল হয়ে যায়, আপনার তো টাকার অভাব হবে না। তো এই যে মানসিকতা, এই যে লোভ, নেশা, ভিউ এর নেশা, ভিউ বাণিজ্য, এগুলো করে আপনার ভিতরে যে একটা মনুষ্যত্ববোধ, মানবিকতা, এই জিনিসগুলো দিন, দিন সব শূন্য হয়ে যাচ্ছে। একদিন আপনি একদিন অসহায় হয়ে পড়বেন, আপনারও অ্যাক্সিডেন্ট হবে, আপনারও প্রিয় মানুষ মারা যাবে। তখন কি আপনি কি আপনার এই ভিডিও করে আপনি কি দিবেন ফেসবুকে? আপনার প্রিয়জন হয়তোবা অ্যাক্সিডেন্ট করতে পারে, হয়তোবা ট্রেনের নিচে পড়ে কাটা পড়ে যেতে পারে। আপনি কি তখন ভিডিও করে দিতে পারবেন ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য? তা আপনি যদি না পারেন তাহলে কেন অন্যদেরকে দিচ্ছেন? অন্যদের ভিডিওগুলো কেন দিচ্ছেন? তাদেরও তো পরিবার আছে। তারা তো ভাই এগুলো নিতে পারবে না। আমার কোনো আত্মীয়স্বজন মারা যায়নি, কিন্তু আমি নিতে পারছি না। তাহলে তাদের পরিবারের কি অবস্থা? যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে এই কনটেন্ট ক্রিয়েটর শ্রেণীর যারা আছি আমরা, রাস্তাঘাটে যে সকল আমরা ইউটিউবার, সাংবাদিক আছে, আমরা মনে হয় মানুষ থেকে সরে গিয়ে ধীরে, ধীরে জানোয়ার হয়ে যাচ্ছি আসলে। আমাদের টার্গেট ভিউ বাড়াতে হবে। ভিডিও যে কোয়ালিটিরই হোক, সে মানুষ খুন করার ভিডিও হোক, মানুষকে জবাই করার ভিডিও হোক, আর মানুষ পুড়ে যাওয়ার ভিডিও হোক, এটা কিছু মিন করে না তাদের কাছে। ভিডিও ফেসবুকে দিতে হবে। দিলেই ভিউ হলেই টাকা পাওয়া যাবে। তো এত অমানুষ হয়েন না, এত নিষ্ঠুর হয়েন না। এই এরকম সিচুয়েশনে আপনার পরিবারের সদস্য একদিন পড়তে পারে আরকি। সো আপনাদের সবার প্রতি অনুরোধ, সেন্সর এটা আমরা মানুষ, দিন শেষে আমরা পশু না। তো মানবিকতাটা একটু বজায় রাখার চেষ্টা করেন।